বিএনপি বনাম আওয়ামী লীগ বাংলাদেশে দুইটা বড় দলই রাজনীতি করে। কারণ বিএনপিকে কাউন্টার দিতে হলে আওয়ামী লীগের প্রয়োজন, আর আওয়ামী লীগ ছাড়া বিএনপিকে কাউন্টার দেওয়া সম্ভব না। আর নির্বাচনটা হইতে হলে যেহেতু প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হইতে হলে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির মধ্যে প্রতিযোগিতা হয়। জামাত আসলে শক্তিশালী বিরোধী দল হতে পারে নাই, যার দরুন মানুষ এখনও আমরা দেখছি যে শেখ হাসিনা যদি ফিরে আসে, আমার কাছে মনে হয় ঠিকই কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তার জন্য জীবন দিতে দ্বিধা করবে না। বাংলাদেশে কিন্তু এটা একদম একদম দৃশ্যমান। দেশ কিন্তু আসলে ভালো চলছে না, একথা আমাদেরকে স্বীকারই করতে হবে। আমরা যে দল করি না কেন, সত্য কথাটা বলা কিন্তু আমাদের ইমানই দায়িত্ব। আমরা যে প্রত্যাশা করে জুলাই বিপ্লব করেছিলাম, আমরা যে একটা সুন্দর বাংলাদেশ হবে, বৈষম্য থাকবে না, আমরা সকলে মিলেই একটা সুন্দর বাংলাদেশ করব। জুলাই বিপ্লবের অনেক স্মৃতি এখনও বিভিন্ন দেয়ালে দেয়ালে লেখা পায় যে শোনো মহাজন, আমরা অনেকজন, আমরা ছাত্র জনতা, আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্নে কিন্তু জীবন দিয়েছে প্রায় 2000 ছাত্র জনতা। কিন্তু খুব দুর্ভাগ্য যে আসলে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেতাকর্মীরা অনুসরণ করছে না। যদি তারেক রহমানকে অনুসরণ করতো তাহলে কিন্তু দেশের মানুষের আস্থা তৈরি হতো। বিশেষ করে দেখেন, তারেক রহমান ক্ষমতা আসার পরে বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, তারপরে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। আসলে কিন্তু একটা সরকার কিন্তু চায় তার জনগণকে সর্বোচ্চ ভালোটা রাখতে, কিন্তু আমরা জনগণ যদি সবসময় মনে করেন নিজের স্বার্থটা দেখি আর সরকারকে বিপদে ফেলানোর চেষ্টা করি, একটা সরকার কিন্তু কঠিন তার এবার মানুষকে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে কি ফিরবে না, এটা আসলে শেখ হাসিনা নিজের সিদ্ধান্ত। কারণ শেখ হাসিনা ফিরলেও তো আমরা ধরে রাখতে পারবো না, আর যদি না ফিরে তাও আমরা তাকে জোর করে আনতে পারবো না। এটা তার একান্ত সিদ্ধান্ত। তবে বাংলাদেশে এ নিয়ে টাইমলাইন আছে এবং জনসাধারণের এ নিয়ে দুশ্চিন্তা এবং উদ্বিগ্ন। আসলে বাংলাদেশে কি হয় আগামী রাজনীতি নিয়ে জনসাধারণ কিন্তু এ নিয়ে খুব দুশ্চিন্তা আছে। হতে পারে আসলে অনেক কিছুই, আবার কিছুই হবে না। যেহেতু বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আছে বাংলাদেশ সংবিধান অনুসারে, সেক্ষেত্রে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, শেখ হাসিনা বাংলাদেশে আসলে অবশ্যই তাকে বাংলাদেশ আইন মেনে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে। যেহেতু একাধিক মামলা তার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আছে, গ্রেপ্তারি পরোয়ানা আছে, তাকে পুলিশ অ্যারেস্ট করবে এবং তাকে হাজতে নিয়ে যাবে। এটা হলো প্রসিডিউর। আর অনেকে মনে করতে পারে যে শেখ হাসিনা আসলে তার জন্য 20 লাখ 30 লাখ মানুষ জীবন দিবে এবং তাকে শেখ হাসিনা আসলে বাংলাদেশে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হবে, সারা দেশে মানুষ রাস্তায় নেমে যাবে। এটা আসলে এমনটা ঠিক না। তবে হ্যাঁ, এটা হইতে পারে যে শেখ হাসিনা বাংলাদেশে, আমরা দেখেছি তারেক রহমান যখন বর্তমান প্রধানমন্ত্রী যখন বিদেশে ছিলেন, তখন আমরা দেখেছি যে কমসে কম কোটিখানেক লোক তারেক রহমানের জন্য এয়ারপোর্টে যাবে, যদি শেখ হাসিনা আমলে তারেক রহমানকে নিয়ে আসার সুযোগ থাকতো। যেহেতু এটি হয় নাই, তাহলে শেখ হাসিনা যদি এখন আবার বাংলাদেশে আসে, ধরেন চলে আসলে নিশ্চিত থাকেন যে হয়তো শেখ হাসিনাকে জেলে যেতে হবে এবং অ্যারেস্ট হবে। ধরেন 10-20 লাখ লোক শেখ হাসিনার জন্য জীবন দিতেই পারে, কারণ তার দলের তো সমর্থক আছে। আর বাংলাদেশে কিন্তু একথা অস্বীকার করার সুযোগ নেই। বিএনপি বনাম আওয়ামী লীগ বাংলাদেশে দুইটা বড় দলই রাজনীতি করে। কারণ বিএনপিকে কাউন্টার দিতে হলে আওয়ামী লীগের প্রয়োজন, আর আওয়ামী লীগ ছাড়া বিএনপিকে কাউন্টার দেওয়া সম্ভব না। আর নির্বাচনটা হইতে হলে যেহেতু প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হইতে হলে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির মধ্যে প্রতিযোগিতা হয়। জামাত আসলে শক্তিশালী বিরোধী দল হতে পারে নাই, যার দরুন মানুষ এখনও আমরা দেখছি যে শেখ হাসিনা যদি ফিরে আসে, আমার কাছে মনে হয় ঠিকই কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তার জন্য জীবন দিতে দ্বিধা করবে না। বাংলাদেশে কিন্তু এটা একদম একদম দৃশ্যমান। এই যে রাষ্ট্রপতির পদত্যাগ হলো, শেখ হাসিনাকে আশাকে কেন্দ্র করেই নাকি কেন পদত্যাগ করলেন? না, এটা কিন্তু একেবারে অযৌক্তিক না। শেখ হাসিনাকে কেন্দ্র করে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টা নিয়ে কিন্তু মিডিয়াতে খুব চাওয়ার হচ্ছে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ডিসেম্বরে চলেই আসে, ডিসেম্বরে সত্যি যদি শেখ হাসিনা চলে আসে আর রাষ্ট্রপতি যদি তাদের বহাল থাকে, যেহেতু আওয়ামী লীগের রাষ্ট্রপতি, সেক্ষেত্রে শেখ হাসিনাকে বৈধতা দিলে সে যদি আবারও প্রধানমন্ত্রী হিসেবে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দাবি করে, তখন কিন্তু দেশে একটা বিশৃঙ্খলা হইতে পারে। আর বিশৃঙ্খলা হইলে দেশে ইমার্জেন্সি পিরিয়ড আসতে পারে এবং দেশে একটা দাঙ্গা তৈরি হতে পারে। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে ভারত কিন্তু আমাদের একদম প্রত্যক্ষ শত্রু। ভারত মদত দিলে দেশে অনেক বিশৃঙ্খলা হতে পারে। এই জন্য বিএনপিকে অসংখ্য ধন্যবাদ এবং বিএনপির যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ, যে যেখানে উদ্বিগ্ন এবং যেখানে আতঙ্কের ম্যাটার থাকে, সেখানে এই বিষয়টাকে একদম সমাধান করে দিয়েছেন। রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়ে বা পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি পদত্যাগ করার কারণে কিন্তু অন্তত এই জনমনে যে একটা প্রশ্ন তৈরি হতেছিল যে শেখ হাসিনা যদি চলে আসে আর রাষ্ট্রপতি যদি আওয়ামী লীগের ক্ষমতা থেকে থাকে, তাহলে তাকে যদি ডিক্লেয়ার দিয়ে দেয় যে সে বৈধ প্রধানমন্ত্রী। হ্যাঁ, রাষ্ট্রপতি ডিক্লেয়ার দেয় প্রধানমন্ত্রী, এটা একদম সংবিধান অনুসারে গ্যারান্টি।
কিন্তু একটা প্রসেসিং আছে। ইচ্ছা করলেই রাষ্ট্রপতি সংবিধানের বাইরে গিয়ে ডিসিশন দিতে পারে না। যেমন প্রধানমন্ত্রী যিনি নিয়োগ দিবেন উনি কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেন এবং রাষ্ট্রপতি তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং এটা এই জন্য রাষ্ট্রপতির কারোর কাছ থেকে পরামর্শ নিতে হয় না। কিন্তু সেটা কিন্তু একটা আইন আছে বাংলাদেশ সংবিধানের আপনার 56 সাবসেকশন 3-তে স্পষ্ট বলা আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দেন এবং সেখানে 56-এর সাবসেকশন 2-এ বলা আছে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেন এবং 56 সাবসেকশন 3-তে স্পষ্ট বলা আছে যেই দল সংসদের সংখ্যাগরিষ্ঠ হয় সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তাহলে প্রধানমন্ত্রী নিয়োগের যে পদ্ধতিটা আমরা জানলাম অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ সেই অনুপাতে একটা নির্বাচন হতে হবে এবং সংখ্যাগরিষ্ঠ দল হতে হবে। যেহেতু শেখ হাসিনার এখন মানে তার দলেরই আসলে বর্তমান নিষিদ্ধ, তার দল কার্যক্রম নিষিদ্ধ দল, সেখানে তো শেখ হাসিনার আর কোনো সুযোগ নেই। আর রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়ে বা পদত্যাগ হয়েছে এতে বিএনপি অন্তত বাংলাদেশের যেন একটা বিশৃঙ্খলা না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য অবনতি না হয়, দেশের জন্য বৈশ্বিক আভ্যন্তরীণ কোনো ধরনের গুলজাগ হাঙ্গা দাঙ্গা না হয়, এই কারণে অন্তত বিএনপি সরকার দায়িত্বশীল বিএনপি সরকার অন্তত অনেকটাই সেফ জোনে জনগণকে নিরাপদে রাখার যে সুযোগটা তৈরি করে দিয়েছে এই জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হয়। বাংলাদেশের রাজনীতি কিন্তু রেশারেশি রাজনীতি। শেখ হাসিনার শাসনামলের রাজনীতিরা দেখেছেন। আমি নিজে যেখানে প্রায় 35টি মামলার আসামি ছিলাম, শেখ হাসিনার রাজনীতিটা বিএনপিকে সাংঘর্ষিক, জিয়া রহমানকে কটূক্তি করা, খালেদা জিয়াকে অপমান করা, তারেক রহমানকে তো খুব বিশ্রী ভাষা গালাগালি করা এবং বিএনপি নেতাদেরকে 70 বছর ধরে গুম খুম নির্যাতন হামলা মামলা দিয়ে নিষ্পেষণ করেছে। এই জন্য রাজনীতিতে শেখ হাসিনা যেহেতু কোনো স্যাক্রিফাইস করে যায় নাই, বিএনপি নিয়মের বাইরে কেন তাকে স্যাক্রিফাইস করবে? আর ইতিমধ্যে আওয়ামী লীগকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে তার কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। আওয়ামী লীগ তাহলে আইন অনুসারে দেশে একজন নিষিদ্ধ দল হলো আওয়ামী লীগ। সেক্ষেত্রে এটা হতে পারে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তার বিরুদ্ধে একাধিক মামলা আছে, ওয়ারেন্ট আছে, তাকে গ্রেপ্তার করে আইন আদালতে নিলে তার আইনজীবীরা আছে, সেখানে তাকে মানে তার পক্ষে আইনগত সহায়তা প্রদান করবেন। এইভাবে যদি শেখ হাসিনা আইনগতভাবে সে প্রটেস্ট করার অধিকার আছে, আর অন্য কোনোভাবে সরকার তাকে দেওয়ার সুযোগ নেয়। আর দিলে সে দেখে কি সরকার তো আসলে আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। ব্যক্তি ইচ্ছা, ব্যক্তি কামনা কিংবা আবেগ অনুভূতি ইমোশনে কিন্তু কোনো সুযোগ নেই। এখানে আইন অনুসারে বাংলাদেশে রাজনীতি করতে হবে এবং বর্তমান প্রধানমন্ত্রী যেটা করছেন তাকে এটাই করতে হবে। একটু বিষয় যাবো, সেটা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে দেশ কেমন চলছে আপনার কাছে কি মনে হয়? দেখুন, দেশ কিন্তু আসলে ভালো চলছে না, একথা আমাদেরকে স্বীকারই করতে হবে। আমরা যে দল করি না কেন সত্য কথাটা বলা কিন্তু আমাদের ইমানই দায়িত্ব। আমরা যে প্রত্যাশা করে জুলাই বিপ্লব করেছিলাম, আমরা যে একটা সুন্দর বাংলাদেশ হবে, বৈষম্য থাকবে না, আমরা সকলে মিলেই একটা সুন্দর বাংলাদেশ করব। জুলাই বিপ্লবের অনেক স্মৃতি এখনও বিভিন্ন দেয়ালে লেখা পায় যে শোনো মহাজন, আমরা অনেকজন, আমরা ছাত্র জনতা, আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্নে কিন্তু জীবন দিয়েছে প্রায় 2000 ছাত্র জনতা। কিন্তু খুব দুর্ভাগ্য যে আসলে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেতাকর্মীরা অনুসরণ করছে না। যদি তারেক রহমানকে অনুসরণ করতো তাহলে কিন্তু দেশের মানুষের আস্থা তৈরি হতো। বিশেষ করে দেখেন তারেক রহমান ক্ষমতা আসার পরে বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, তারপরে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। আসলে কিন্তু একটা সরকার কিন্তু চায় তার জনগণকে সর্বোচ্চ ভালোটা রাখতে, কিন্তু আমরা জনগণ যদি সবসময় মনে করেন নিজের স্বার্থটা দেখি আর সরকারকে বিপদে ফেলানোর চেষ্টা করি, একটা সরকার কিন্তু কঠিন তার এইভাবে মানুষকে নিরপেক্ষতা বজায় রাখা। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেন, প্রতিদিন ঘরে 10 থেকে 12 জন মানুষ খুন হচ্ছে। এই 12 জন মানুষ কি বাংলাদেশের মানুষ না? প্রতিদিন 12 জন মানুষ মায়ের বুক খালি হচ্ছে, অথচ সরকার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো আসলে স্বরাষ্ট্রমন্ত্রী শুধু রাজনীতির কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উনি ব্যস্ত। যেভাবে মাদক আওয়ামী লীগের আমলেও মাদক ছিল, এখন আরও ব্যাপক হারে মাদক চলছে। তাহলে এই সরকার থেকেও তো আসলে সাধারণ কোনো প্রতিকার পাচ্ছে না। কিন্তু তারেক রহমানের যে সততা, আদর্শ, নীতি, এটা যদি সাধারণ নেতাকর্মীরা রোড লেভেলের এটা ফলো করে তাহলে কিন্তু সরকারকে সবাই সহযোগিতা করলে সরকার ভালো থাকতে পারবে। আর সবাই যদি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে আসলে একটা সরকার ভালো থাকবে কীভাবে? তারেক রহমানের সরকার তো আর আকাশ থেকে চলে আসে নাই, উনি তো আমাদের সরকার, আমাদের ভোটটাকে আমরা যেমন দিয়েছি এমন সরকারকে যদি আমরা সহযোগিতা করি তাহলে সরকারটা ভালো থাকবে। আর সবাই যদি সরকারের বদনাম করতে থাকি আর সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য আমরা চেষ্টা করি, যেভাবে খুন খারাপি হচ্ছে, এখন তারেক রহমানকে পক্ষে কি সম্ভব খুন খারাপি ঠেকানো? আইনশৃঙ্খলা পরিস্থিতি স্ট্রং করা উচিত। সেখানে এটা আইনমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী যদি দায়িত্ব পালন না করতে পারে উনি পদত্যাগ করুক। এখন দায়িত্বশীল একজন, আমি মনে করবো বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া উচিত, বাংলাদেশের জন্য ফিট ফর দ্য বাবর।
বাবর অনেক অভিজ্ঞতা আছে এবং উনি একজন সৎ মানুষ, বিশেষ করে জেল খাটার পরে ওনার মধ্যে যে সততার ইসলামী মূল্যবোধের যে অবয় তৈরি হয়েছে, এই অবয়টা মূলত উনি স্বরাষ্ট্রমন্ত্রী দিলে কাজে লাগাতে পারবে। অন্য কোনো নেতার পক্ষে সম্ভব না, কারণ একজন নেতা হইতে হলে শুধু নেতা না, তার মধ্যে মোরালিটি, সততা, ইসলামী মূল্যবোধ থাকতে হবে, নাহলে সে মানুষ থাকে না। একটা মানুষ যতই ভালো হোক, তার মধ্যে যদি ইসলামী মূল্যবোধ না থাকে, মনে রাখবেন তার ভিতরে ভয়ঙ্কর শয়তানি আছে। একমাত্র মানুষ ভালো থাকে কোরআন এবং হাদিস এবং আল্লাহকে যে ভয় পায়, সেই ভালো থাকে।